বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের বিখ্যাত বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ৪৪তম পর্ব। বিংশ শতাব্দীর মধ্যপ্রাচ্য, আরব ইসরায়েল সমস্যার যত কাহিনী। জারিফ বলল, বিংশ শতাব্দীর মধ্যপ্রাচ্যের ইতিহাস আলোচনা করতে হলে কমপক্ষে ১,০০০ পৃষ্ঠা প্রয়োজন। এ অঞ্চলের রাজনৈতিক মানচিত্র একেবারে তছনছ হয়ে গেছে বিংশ শতাব্দীতে। মধ্যপ্রাচ্যে ছোট বড় অনেক দেশ আছে। আমরা প্রধানত কয়েকটি দেশের কথা আলোচনা করলেই মধ্যপ্রাচ্যের অস্থির অবস্থা সম্পর্কে ধারণা হয়ে যাবে। যেহেতু ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকা তুরস্কের দখলে ছিল, তাই আমরা প্রথমে তুরস্কের ইতিহাস আলোচনা করব। ঐতিহাসিক ভূমি ফিলিস্তিন ও জেরুজালেম ছিল তুর্কিদের দখলে। ফিলিস্তিনিদের হটিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তুরস্ক ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কাহিনী বলার পর আমরা মিশর নিয়ে আলোচনা করব। তারপর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরানের কথা বলতেই হবে। এরপর আসবে ইরাকের কথা। এসব আলোচনার ফাঁকে অবশ্যই চলে আসবে সিরিয়া ও জর্ডানের কথা। তেল আবিষ্কারের কারণে বুঝবাজির মতো বদলে যাওয়া সৌদি আরবের কাহিনী আমাদের জানতেই হবে। আশা করি উপরের দেশগুলোর কথা আলোচনা করলেই পুরো মধ্যপ্রাচ্য সম্পর্কে ধারণা হয়ে যাবে। তুরস্কের ইতিহাস ও কামাল আতাতুর্ক প্রসঙ্গ। মামুন জারিফকে প্রশ্ন করল, কামাল আতাতুর্ক সম্পর্কে বিস্তারিতভাবে জানা আমার জন্য খুবই দরকার। আমাদের এই বাংলাদেশে ফেসবুকে বহু গ্রুপ আছে যারা কথায় কথায় কামাল আতাতুর্ককে কাফির, ইসলাম বিরোধী বলে গালি দেয়। তুরস্কের ওসমানীয় খেলাফতের প্রতি ব্যাপক আবেগ লক্ষ্য করি এক শ্রেণীর মানুষের। আমি যে কোনো লোকের আবেগকে সম্মান করি, তাই কারো আবেগ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে তোমার কাছে থেকে সত্য ইতিহাস জানতে চাই। জারিফ বলল, অ্যাকর্ডিং টু ফেসবুকীয় পিপল ইন আওয়ার কান্ট্রি, কামাল আতাতুর্কের বিরুদ্ধে দোষটা কী? মামুন বলল যে দোষটা হলো ইসলামী খেলাফত ধ্বংস, আয়া সুফিয়া মসজিদকে জাদুঘরে রূপান্তর, তুরস্কের মহিলাদেরকে পর্দা প্রথা থেকে বের করে নিয়ে আসা এবং হিজাব পরা নিষিদ্ধকরণ, তুর্কি হরফকে আরবির মতো না লিখে ল্যাটিনমুখীকরণ, আজান নিষিদ্ধকরণ ইত্যাদি। জারিফ বলল, ওকে, আমি চেষ্টা করব তোমার সব প্রশ্নের উত্তর দিতে। তবে ভাই, আমার ভিতরে কিন্তু এত আবেগ নাই। আমি ইতিহাস পড়ে যতটুকু জেনেছি সেই অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করতে চেষ্টা করব। আমার মতের সাথে তোমার নাও মিলতে পারে, তবে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিব না। তুরস্কের ওসমানিয়া খেলাফত কি আসলে ইসলামী খেলাফত ছিল? মিস্টার মামুন, তোমার প্রথম প্রশ্ন ছিল ইসলামী খেলাফত ধ্বংস করেছে কামাল আতাতুর্ক। তোমার প্রতি আমার জিজ্ঞাসা হচ্ছে, ইসলামী খেলাফতের সংজ্ঞা তুমি ঠিকঠাক মতো দাঁড় করাতে পেরেছ কি? ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর সর্বসম্মতভাবে খলিফা নিযুক্ত হন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে খলিফা হন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের তৃতীয় ও চতুর্থ খলিফা ছিলেন যথাক্রমে হজরত ওসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী খেলাফতের কাঠামো দাঁড়িয়ে আছে মজলিসে শুরা বা আলাপ আলোচনার ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতির ব্যবহার। তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকেই মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাই হোক, চার খলিফাকে ইসলামের খিলাফতের শাসক বলতেই হবে। তাদের পরে ইসলামী খেলাফতটা কোথায় ছিল বলো? মামুন বলল, কেন, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, উত্তর আফ্রিকার অনেকগুলো ইসলামী খেলাফত, তুরস্কের ইসলামী খেলাফত, এগুলো কি ইসলামী খেলাফত নয়? জারিফ উত্তর দিল, এই তো পেয়ে গেলাম বঙ্গীয় মুসলমানের খিলাফতের সংজ্ঞা। শোনো, খিলাফতের রাজতন্ত্র বিলকুল হারাম। যেখানে রাজতন্ত্র আছে সেখানে ইসলামী খেলাফত থাকতে পারে না। খেলাফতের চরিত্র হবে শতভাগ গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক। চার খলিফার পরে খিলাফত মুসলিম বিশ্বের কোথাও গড়ে ওঠেনি। সব জায়গাতেই ছিল রাজতন্ত্র। এসব রাজতন্ত্রের শাসকেরা নিজের ক্ষমতার জন্য আপন ভাইকে হত্যা করেছে, পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছে,
আপনজনদেরকে নৃশংসভাবে খুন করে ক্ষমতায় বসেছে। এটা কি খিলাফতের চরিত্র? খিলাফতে তো ক্ষমতা চাওয়ারই নিয়ম নাই। যতগুলো মুসলিম রাজবংশ এখন পর্যন্ত বিশ্বে ক্ষমতায় এসেছে, তার মধ্যে আপনজনের মধ্যে খুনাখুনি সবচেয়ে বেশি করেছে তুরস্কের ওসমানীয় সালতানাত। এবার বলো, তুরস্কের ওসমানিয়া বংশের শাসন ইসলামী খেলাফত নাকি রাজতন্ত্র? মামুন বলল, তোমার কথা অনুযায়ী এটা তো তাহলে রাজতন্ত্রই। জারিফ বলল, আমার কথা নয়। ওসমানিয়া শাসন যদি ইসলামী খেলাফত হয়, তাহলে ভারতের মুঘলরা কি দোষ করল? তারা ওসমানীয়দের চেয়ে কোনো অংশে কম ছিল না। বর্তমান সৌদি শাসকরা তো দুই পবিত্র নগরী মক্কা মদিনার খাদেম। তারা কি ইসলামী খেলাফত চালাচ্ছেন? রাজতন্ত্র ছাড়াই আর কিছুই নয়। যাই হোক, প্রথম একটা সিদ্ধান্তে আসলাম, মোস্তফা কামাল আতাতুর্ক কোনো ইসলামী খেলাফত ধ্বংস করেন নাই। তিনি ৭০০ বছর যাবৎ বহমান একটি রাজতন্ত্রকে বিলুপ্ত করেছেন পার্লামেন্টের অনুমোদন নিয়ে, যে রাজবংশের শাসকেরা ছিলেন মুসলিম। ব্যাপারটা হচ্ছে, আমাদের উপমহাদেশে কেন জানি তুরস্কের ওসমানিয়া সালতানাত নিয়ে এত আবেগ রয়েছে যে স্বয়ং তুরস্কেও এতটুকু আবেগ নেই। তবে কামাল আতাতুর্ককে নিয়ে বাদবাকি অভিযোগগুলো ঠিক আছে। তুরস্কের দুই পাশে আবু জাহেল ও আবুল আহাব। আবু জাহেল ও আবুল আহাব ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। বাতিজার বিরুদ্ধে সর্বদা চরম শত্রুতায় লিপ্ত ছিলেন এই দুই কাফির সর্দার। ঠিক তেমনি ১৯ শতক ও ২০ শতকে তুরস্কের দুই পাশে ছিল দুই শত্রু, যারা তুরস্কের অমঙ্গল কামনা করত সবসময়। তুরস্ককে ধ্বংস করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটা ছিল রাশিয়া। মনে রেখো, খ্রিস্টান জগতের প্রধান দুটি বিভাজন ছিল রোম ও কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে। অনেকটা মুসলমানদের শিয়া সুন্নির মতো। রোমের পোপের অধীন খ্রিস্টানরা ছিল ক্যাথলিক খ্রিস্টান, আর কনস্টান্টিনোপলের খ্রিস্টানরা পরিচিত ছিল গ্রিক অর্থোডক্স নামে। ১৪৫৩ সালে তুরস্কের সুলতান দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপলের খ্রিস্টান তথা বাইজেন্টাইন সাম্রাজ্য ধ্বংস করেন। রাশিয়া ছিল এই গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারী একটি দেশ। যেহেতু তুরস্ক বাইজেন্টাইন সাম্রাজ্যকে ধ্বংস করেছে, তাই রাশিয়া তুরস্ককে মনে প্রাণে ঘৃণা করত। তুরস্ককে দুর্বল করতে রাশিয়া ছিল বদ্ধপরিকর। তুরস্কের সাথে রাশিয়ার শত শত বছর যাবৎ যুদ্ধ হয়েছে। রাশিয়াই তুরস্ককে উপাধি দিয়েছিল ইউরোপের রুগ্ন মানুষ। রাশিয়ার বারংবার আঘাতের কারণে তুরস্ক আসলেই দুর্বল হয়ে পড়ে ১৯ শতকে। তাই রাশিয়া ছিল তুরস্কের কাছে সাক্ষাৎ আবু জাহেল। প্রাচীন সভ্যতার লীলাভূমি গ্রিস ছিল তুরস্কের জন্য আবুল আহাব। ১৪৫৩ সালে তুর্কিরা যে বাইজেন্টাইন সভ্যতার পতন ঘটিয়েছিল, সে সভ্যতা ছিল মূলত গ্রিক সভ্যতা। কিন্তু সেই গ্রিক সভ্যতা ১৪৫৩ সাল থেকে ছিল তুরস্কের অধীনে পরাধীন একটি দেশ। ১৮০০ সালের কিছু পূর্ব থেকেই গ্রিসে নবজাগরণ সৃষ্টি হয়। জাতীয়তাবাদী আন্দোলনের ঢেউ এসে লাগে গ্রিসে। গ্রিস কবি রিগাস তার কবিতায় প্রাচীন গ্রিসের গৌরব নতুনভাবে উপস্থিত করে দেশবাসীর প্রতি আকুল আবেদন জানান। তার লেখনী গ্রিকদের জাতীয়তাবাদী ভাবধারার উদ্বুদ্ধ করে তোলে। ১৭৯৮ সালে তুর্কি সালতানাত গ্রিক কবি রিগাসকে মৃত্যুদণ্ড প্রদান করে। কিন্তু কবি রিগাসের মৃত্যু গ্রিকদের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করে তোলে। তুরস্কের জাতশত্রু রাশিয়ার মাটিতে গ্রিসের স্বাধীনতা খসড়া রচিত হয়। ১৮২১ সালে তুর্কিদের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ করে গ্রিস। তুরস্কের সুলতান দ্বিতীয় মাহমুদ এক ফরমান জারি করেন। তিনি গ্রিকদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার জন্য সাধারণ মুসলমানদের প্রতি আহ্বান জানান। শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। তুরস্কের সুলতানের প্রত্যক্ষ মদদে মুসলমানরা গ্রিকদের কচুকাটা করেন। ১৮২২ সালের এপ্রিল মাসে কিওস দ্বীপে প্রায় ২০,০০০ গ্রিক নিহত হয়। এই ঘটনার পর পশ্চিম ইউরোপীয়দের নজরে পড়ে গ্রিসের স্বাধীনতা সংগ্রামের উপর। গ্রিসের স্বাধীনতা সংগ্রামের প্রতি অনুকূল পরিবেশ তৈরি হয়। গ্রিসের স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে ছুটে যান প্রখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রন। কিন্তু গ্রিকদের স্বাধীনতা আন্দোলনকে সে অর্থে সহযোগিতা করেননি কেউ। আবার এগিয়ে আসলো রাশিয়া। ১৮২৫ সালে রাশিয়ান জার আলেকজান্ডারের মৃত্যুর পর
তার ভাই নিকোলাস ক্ষমতায় আসেন। তিনি এসেই গ্রিকদের স্বাধীনতার প্রশ্নের একটা মীমাংসা করতে চাইলেন। ব্রিটেন ও অস্ট্রো হাঙ্গেরি গ্রিকদের স্বাধীনতা আন্দোলনে এতটা উৎসাহী ছিল না, কিন্তু রাশিয়া একাই তুরস্কের বিরুদ্ধে নামল। 1830 সালে গ্রিস স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। স্বাধীন হয়ে গ্রিস রাশিয়ার মদদে শক্তি বাড়িয়েই চলল। তুরস্কের জমি দখল করাই ছিল গ্রিকদের একমাত্র উদ্দেশ্য। আগে থেকেই রাশিয়ার জ্বালায় অতিষ্ঠ তুর্কিদের নতুন আজরাইল রূপে আবির্ভূত হলো গ্রিস। এই দুই দেশের তৎপরতায় প্রথম মহাযুদ্ধের আগে ইউরোপের মাটি থেকে সব ভূখণ্ড হারায় তুর্কিরা। প্রথম মহাযুদ্ধে যখন তুর্কি জার্মান জোট হেরে যায়, তখন তুরস্ককে শাস্তি দিতে এক পায়ে খাড়া মিত্রশক্তি। তুরস্কের মাটিতে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, রাশিয়া ও গ্রিসদের সৈন্য অবতরণ করে। যে তুরস্ক একদিন ইউরোপ, উত্তর আফ্রিকা এবং এশিয়া জুড়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, প্রথম মহাযুদ্ধের পর সেই তুরস্কের নাম নিশানা বিশ্বের মানচিত্র থেকে মুছে যাওয়ার দশা হলো। তুরস্কের সেই কঠিন সময়ে ত্রাতা হয়ে মাঠে নামলেন চতুর সেনানায়ক মোস্তফা কামাল পাশা। কামাল ইউরোপীয়দের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে তুরস্কের স্বাধীনতার পতাকা উড্ডীন করলেন। কামাল না থাকলে তুরস্ককে বাগ বাটোয়ারা করে গিলে খেত মিত্রশক্তি। কৃতজ্ঞতা স্বরূপ তুর্কি জাতি কামালকে আতাতুর্ক বা তুর্কি জাতির পিতা উপাধিতে ভূষিত করে। মনে রেখো মামুন, কামাল আতাতুর্ক ইসলাম বিরোধী কিছু পদক্ষেপ নিয়েছিলেন, সেটা সত্য, কিন্তু আধুনিক তুরস্ককে ঐক্যবদ্ধ করে তার স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত মহানায়ক হলেন কামাল আতাতুর্ক। তার বিরুদ্ধে টু শব্দ করার সাহস বর্তমান তুর্কি প্রেসিডেন্ট এরদোগানেরও নাই। পর্ব ৭১। কামাল আতাতুর্কের চোখের সামনে তুরস্ক যখন আসলেই মুমূর্ষ। কামাল আতাতুর্ককে মূল্যায়ন করতে হলে সবার আগে দরকার তার সময়কার তুরস্কের প্রকৃত চিত্র তুলে ধরা। তাহলেই কামালের সব কর্মকাণ্ডকে বিশ্লেষণ করা যাবে। 1566 সালে অটোমান সাম্রাজ্যের দশম সুলতান সোলাইমান মারা যাওয়ার পর থেকেই অটোমান সাম্রাজ্যের ক্ষয় হতে থাকে। তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্যের ছিল তুলনাহীন প্রভাব। পুরো বলকান অঞ্চল তো বটেই, অস্ট্রো হাঙ্গেরির হাপুসবুর্গ রাজশক্তি পর্যন্ত তুরস্কের বয়ে তটস্থ থাকত। বিখ্যাত খ্রিস্টান ধর্ম সংস্কারক মার্টিন লুথার কিং পর্যন্ত একবার ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন যে খ্রিস্টানদের পাপের ফলেই প্রভু তাদেরকে শায়েস্তা করার জন্য মুসলমান তুর্কিদের পাঠিয়েছেন। তুর্কিদের নৌবাহিনীও ছিল শক্তিশালী। হাপুসবুর্গ রাজবংশ তুরস্ককে কর দিত আনুগত্য মেনে নিয়ে। উত্তর আফ্রিকার মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া এবং মিশর তুর্কিদের দখলে ছিলই। মুসলমানদের দুই পবিত্র নগরী মক্কা মদিনা সহ বিস্তীর্ণ হেজাজ ও নজদ উপত্যকা, সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাক, প্যালেস্টাইন সব ছিল তুর্কিদের দখলে। কোনো পর্যটক আজও তুরস্কের তোপকাপি প্যালেস পরিদর্শন করলে দেখতে পারবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি বিজড়িত অনেক জিনিসপত্র সেখানে রয়েছে। তুর্কিরা যখন মক্কা মদিনার শাসক ছিল, তখন তারা এসব জিনিস তুরস্কে নিয়ে এসেছে। এই সাম্রাজ্য ধীরে ধীরে কীভাবে ধ্বংসপ্রাপ্ত হলো, তার পিছনে অনেক কারণ বিদ্যমান। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে সব রাজশক্তির পতন হয়েছে, বরং তুর্কিদের পতন অনেক দেরিতে হয়েছে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের গতিপথ পরিবর্তনও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যতদিন পর্যন্ত ভূমধ্যসাগর, ইউরোপ ও এশিয়ার সংযোগকারী একচেটিয়া জলপথ হিসেবে বিবেচিত ছিল, ততদিন তুর্কি সাম্রাজ্য ভূমধ্যসাগর দিয়ে পরিচালিত ব্যবসা বাণিজ্য থেকে সুবিধা ভোগ করত। কিন্তু ভাস্কো দা গামা কর্তৃক ভারত আসার জলপথ আবিষ্কার করায় ভূমধ্যসাগরের গুরুত্ব কমতে থাকে। তুরস্কের পিছিয়ে পড়ার দ্বিতীয় কারণটা ছিল ধর্মীয় ও সামাজিক। তুরস্কের প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান শক্তিবর্গ আধুনিক জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে নতুন এক জগতে প্রবেশ করে। আধুনিক বিজ্ঞান জগতের পুরো মালিকানা চলে যায় ইউরোপীয়দের হাতে। তুরস্কে গেড়ে বসে ধর্মান্ধতা ও কুসংস্কার। সুলতান দ্বিতীয় সেলিম তুরস্কের সংস্কার কাজে হাত দেন, কিন্তু তিনি প্রবল বিরোধিতার সম্মুখীন হন। সুলতান সেলিমকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহে সুলতান তৃতীয় সেলিম নিহত হন। তুরস্কে আধুনিক ও প্রগতিশীলদের সাথে
ধর্মীয় রক্ষণশীলদের সংঘাত চলতেই থাকে। তুর্কিদের অটোমান সাম্রাজ্য পতনের আরেকটি কারণ হচ্ছে রাজনৈতিক। রাশিয়ান সম্রাট পিটার দ্য গ্রেট ঘোষণা করেন, তুর্কিদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত রাশিয়ার সংগ্রাম চলবেই। রাশিয়ার সাথে তুরস্কের সংগ্রাম শুরু হয়েছে 1568 সাল থেকেই। সেই সময় থেকে শুরু করে 1918 সাল পর্যন্ত তুরস্কের সাথে রাশিয়ার অসংখ্যবার যুদ্ধ হয়েছে। রাশিয়া তুরস্ককে ধ্বংস করতে চেয়েছে বারবার। অবাক করার মতো ব্যাপার হচ্ছে, তুরস্কের ওসমানিয়া খেলাফতকে বাঁচিয়ে রেখেছে ব্রিটিশরা। রাশিয়া যাতে কোনো মতেই ইউরোপীয় রাজনীতিতে প্রবেশ করতে না পারে, সেজন্য ব্রিটেন চাইতো তুর্কিদের অটোমান সাম্রাজ্য যাতে রাশিয়ার সামনে প্রতিরোধ হয়ে দাঁড়াতে পারে। বলতে দ্বিধা নেই, ব্রিটেন যদি তুর্কিদেরকে বাঁচিয়ে না রাখত, রাশিয়ার বিরুদ্ধে না গিয়ে, তাহলে তুর্কি সালতানাত এত দীর্ঘ হতো না। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে তুরস্ককে নিয়ে ব্রিটেন ও রাশিয়ার এই দীর্ঘ লড়াই নতুন এক পরিভাষার জন্ম দেয়, যার নাম ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য তত্ত্ব। সে কাহিনী অন্যত্র হবে। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 44তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।